হ্যালো বয়েজ, শুভ সকাল। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা প্রস্তুতি নিচ্ছ পরীক্ষাগুলোর। অলরেডি 2টা কুইজ অ্যাটেন্ড করেছো। অনেকেই প্রশ্ন ছিল তোমাদের যে কুইজের খাতা নিয়ে। তো অলরেডি একটা কুইজ তোমরা ফার্স্ট কুইজ কমপ্লিট করেছো খুব রিসেন্টলি, সেকেন্ড কুইজও শেষ করেছো। তো আমরা যেটা চেষ্টা করব দুটো কুইজের খাতা অর্থাৎ দুটো কুইজের নাম্বার একসঙ্গে দেওয়ার জন্য। সো আর কিছুদিন ওয়েট করো। 2টা কুইজ অর্থাৎ সেকেন্ড কুইজ তো মাত্র শেষ করলে তার খাতাগুলো চেক হলে সেগুলো আমরা চেষ্টা করব নাম্বারগুলো তোমাদের প্রোভাইড করার জন্য। তো আমরা যেটা করছিলাম, কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টার 5 গত ক্লাসে আমরা শুরু করেছি পড়া, এবং ফার্স্ট ক্লাসে কাজ কি, কাজ কত প্রকার হয়, কাজের মাত্রা, একক, এই জিনিসগুলো দেখেছি। কাজ কখন ধনাত্মক হয়, কখন ঋণাত্মক হয়, কখন শূন্য কাজ হয়। তো সেই কাজ রিলেটেডই আরও কিছু বিষয় জানবো। যে কাজের ক্ষেত্রে যেহেতু কাজ করতে হলে বল প্রয়োগ করতে হবে, আমরা জানি যে কাজ সমান বল ইন্টু সরণ। তাহলে এই বলের প্রয়োগটা কীরকম হয় তার উপর ভিত্তি করে দুই ধরনের কাজ বলা যেতে পারে। একটা হচ্ছে বল যেহেতু প্রয়োগ করছি, তো এই বল যদি ধ্রুব বল হয়, ধ্রুব বল দ্বারা কৃত কাজ। আরেকটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তো ধ্রুব বল দ্বারা কৃত কাজ, জাস্ট এখানে তেমন কিছু না, কনসেপ্টটা বুঝলেই হবে। ধ্রুব বল বলতে কি বুঝি? আমরা জানি যে কাজ হচ্ছে, বল হচ্ছে একটা ভেক্টর রাশি, আর একটা ভেক্টর রাশিকে প্রকাশ করতে হলে তার মান এবং দিক লাগে। তো একটা ধ্রুব বল মানে তার মান এবং দিক যদি স্থির থাকে তাহলে সেই বলটাকে ধ্রুব বল বলবো। তো এই ধরনের বলের প্রয়োগ আমরা কখন পাই? অর্থাৎ সময় প্রেক্ষিতে বলের মান এবং দিক যদি পরিবর্তন না হয় সেই বলটাকে আমরা ধ্রুব বল বলবো। বাস্তবে এই ধরনের বলের প্রয়োগ কখন পাই? যখন একটা বস্তু অভিকর্ষ বলের প্রভাবে উপরে উঠে বা নিচে নামে, তখন কি হয়, একটা বস্তুকে ধরো অভিকর্ষ বলের বিপরীতে, অভিকর্ষ বল যেহেতু অভিকর্ষ যে ত্বরণের কারণে যে বল সেটা নিম্নমুখী দিকে ক্রিয়া করে, আমি তার বিপরীতে উপরে উঠাতে চাচ্ছি বা উপর থেকে একটা বস্তুকে ফেলে দিলাম, সে অভিকর্ষ বলের প্রভাবে নিচে নামবে। এখন উচ্চতার মান অর্থাৎ ভূমির লেভেল থেকে উচ্চতা, বস্তুটিকে কত উপরে তুলছি বা কত উপর থেকে নিচে ফেলে দিচ্ছি, সেই উচ্চতার মান যদি খুব কম হয় সেক্ষেত্রে কিন্তু জি এর পরিবর্তনটা মোটামুটি স্থির ধরা হয়। জি এর মানটা এমন যে র্যাপিড চেঞ্জ হয় কখন? পৃথিবী পৃষ্ঠের বাইরে গেলে, আমরা যদি আর্থ সারফেস কনসিডার করি, তো সেই আর্থ সারফেসের একেবারে সেন্টারের দিকে গেলে জি এর মান অনেক র্যাপিড চেঞ্জ হয়। আবার পৃথিবী পৃষ্ঠে মোটামুটি একটা হাইট থেকে অনেক উঁচুতে উঠে গেলে তখন জি এর মানের একটা র্যাপিড চেঞ্জ হয়। বাট পৃথিবীর পৃষ্ঠে বা পৃষ্ঠের কাছাকাছি সব উচ্চতায় জি এর মান মোটামুটি একই রকম থাকে ধরে নেওয়া হয়। তো যেহেতু অভিকর্ষ বলের ইকুয়েশন আমরা ওজন হিসেবে ডিনোট করি, অভিকর্ষ বল বা ওজন হিসেবে। তো জি এর মান যদি চেঞ্জ না হয়, আলটিমেটলি অভিকর্ষ বলের মান কিন্তু চেঞ্জ হয় না। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে খুব কাছাকাছি উচ্চতায় একটা বস্তুকে যদি আমি তুলতে যাই অথবা একটা বস্তুকে উপর থেকে ফেলে দিই, সেক্ষেত্রে উচ্চতার মান খুব কম হওয়ায় জি এর পরিবর্তনটাও খুব কম হয়, এবং সে কারণে এই বলের মানটা ধ্রুব বল হিসেবে ধরে নেওয়া যায়। যেহেতু বলের জি এর পরিবর্তন হচ্ছে না, তাহলে এম জি এই কোয়ান্টিটির পরিবর্তন খুব একটা হচ্ছে না, এই বলটাকে ধ্রুব বল আমরা ধরে নিতে পারি। তো ধ্রুব বল দ্বারা কৃত কাজের ইকুয়েশন, সেই ইকুয়েশন একই ইকুয়েশন ফলো করবে, ডাব্লিউ সমান এফ এস, ওই ইকুয়েশনই ফলো করবে। এক্ষেত্রে ধনাত্মক কাজ হতে পারে, আমরা পড়েছি ঋণাত্মক কাজ হতে পারে, অথবা শূন্য কাজ হতে পারে ওই ধ্রুব বলের ক্রিয়াতে। আর যদি এমন হয় যে বলের মান পরিবর্তন হয়, সেটাকে আমরা বলবো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তাহলে যেহেতু বল একটি ভেক্টর রাশি, মান অথবা দিক তার পরিবর্তনে এর পরিবর্তন হবে, তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বলতে বুঝি বলের মানও পরিবর্তন হতে পারে,
অথবা বলের দিক পরিবর্তন হতে পারে। যে কোনো একটা পরিবর্তন হলেই সেই কাজটাকে আমরা বলবো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। যেমন যদি আমরা একটা স্প্রিংকে ধরো টেনে লম্বা করি, সহজ কথায় একটা স্প্রিংকে প্রসারিত করতে বা সংকুচিত যদি করতে যাই, সেক্ষেত্রে কি হবে, তার উপর প্রযুক্ত বলের মান চেঞ্জ হবে, দিক চেঞ্জ হবে, এই ধরনের কাজ। অথবা দুটি বস্তু, একটা বস্তু আর একটা বস্তুর উপর বল প্রয়োগ করছে, সেক্ষেত্রে বলের দিক যদি আমি পরিবর্তন করে দিই, তাহলে কাজের পরিবর্তন হবে। যেহেতু বলের দিক পরিবর্তন হচ্ছে, তাহলে বলটাকে পরিবর্তনশীল বলতে পারবো, এবং সেক্ষেত্রে কৃত কাজটা হবে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। অর্থাৎ প্রথম যেটা বলেছিলাম, ধ্রুব বল দ্বারা কৃত কাজ হচ্ছে বলের কোনো পরিবর্তন হবে না, আর দ্বিতীয়টা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হচ্ছে বলের পরিবর্তন হবে। সেটা দুইভাবে হতে পারে, বলের মান পরিবর্তন করে করতে পারি। আমরা প্রথমে ধরো 5 নিউটন বল অ্যাপ্লাই করছিলাম, সেটাকে 10 নিউটন করলাম বা আরো কম বল প্রয়োগ করলাম। অথবা বলের দিক পরিবর্তন হতে পারে, আগে যে অভিমুখে বল প্রয়োগ করছিলাম বলের দিক আমরা চেঞ্জ করে দিলাম। দুই ক্ষেত্রেই হতে পারে। এটা হলো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তাহলে বলের যে পরিবর্তন, তার সাপেক্ষে দুই ধরনের কাজ দেখলাম। আরো কিছু কাজ আছে তোমাদের বইতে, যেমন স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ বলতে কি বোঝাবো, তার আগে আমাদের স্থিতিস্থাপক বল কথাটা বুঝতে হবে। স্থিতিস্থাপক বল মানে কি, যেমন স্থিতিস্থাপকতা ধর্ম আমরা যখন দেখি কোনো বস্তুর ক্ষেত্রে, যেমন ওইটা যেরকম স্প্রিং এর ক্ষেত্রে, যদি একটা স্প্রিংকে প্রসারিত করে আমরা ছেড়ে দিই, তাহলে কি হয়, স্প্রিং তার আগের জায়গায় ফিরে যায়। আর যতটুকু প্রসারণ করলাম এক্সট্রা বল প্রয়োগে, সেটা যদি ছেড়ে দিই, স্প্রিং তার আগের জায়গায় ফিরে যায়। একটা রাবারকে টেনে কিছুটা টেনে ছেড়ে দিলে রাবারটা তার আগের জায়গায় ফিরে যায়। তাহলে তাকে আমি টানলাম একটা বলের ক্রিয়ায়, সে তার আগের জায়গায় ফিরে গেল যে প্রতিক্রিয়া বলের ক্রিয়ায়, সেই বলটাকেই বলা হয় স্থিতিস্থাপক বল। অর্থাৎ একটা বস্তুর আকার পরিবর্তনের জন্য তার উপর যদি আমি বল প্রয়োগ করি, তাহলে সেই বস্তুটির আকার পরিবর্তন হলো, কিন্তু সেই এক্সট্রা বল সরিয়ে নিলে বস্তুটি যে বলের ক্রিয়ায় তার আগের জায়গায় ফিরে যায়, সেই বলটাকে বলা হয় স্থিতিস্থাপক বল। তাহলে স্থিতিস্থাপক বল কিন্তু বস্তুর একটা নিজস্ব বল বা নিজস্ব ধর্ম। যেমন একটা স্প্রিংকে টেনে ছেড়ে দিলাম, স্প্রিংটা তার আগের জায়গায় ফিরে গেল এই স্থিতিস্থাপক বলের জন্য, এবং এটা স্প্রিং এর নিজস্ব বল। ঠিক আছে, তো এই স্থিতিস্থাপক বলের ইকুয়েশন দ্বারা কৃত কাজের সমীকরণ হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এখন মনে হতে পারে হাফ কে এক্স স্কোয়ার সমীকরণটা কোথা থেকে আসলো। এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যে ধরলাম একটা স্প্রিং তার স্বাভাবিক অবস্থায় এরকম থাকে, তার পজিশন হচ্ছে এরকম। এখন এই স্প্রিং এ যদি স্প্রিং এর মুক্ত প্রান্তে অন্য একটা বস্তুকে আমি আটকে দিই এবং তারপর এর উপর একটা বল প্রয়োগ করি, তাহলে কি হবে, স্প্রিং এর কিছুটা পরিমাণ প্রসারণ হবে। অর্থাৎ স্প্রিংটাকে যদি টানতে থাকি, স্প্রিং এর একটা প্রসারণ হবে। ঠিক আছে, তো যে পরিমাণ প্রসারণ হলো, আগে স্প্রিং এর অবস্থান ছিল এখানে, প্রসারিত হয়ে এতটুকু হলো স্প্রিং এর প্রসারণ, এতটুকু ধরলাম স্প্রিং এর প্রসারণ এক্স পরিমাণ। ঠিক আছে, তাহলে এখন এই এক্স পরিমাণ প্রসারণ হলো কেন, স্প্রিং এর উপর আমি এফ পরিমাণ বল প্রয়োগ করাতে। এখন এই বল যদি আমি সরিয়ে নিই, তাহলে স্প্রিং কি করবে, একটু আগে যেটা বললাম স্থিতিস্থাপক বল, যে কোনো বস্তুকে বিকৃত করার পরে যে বলের ক্রিয়ায় সে তার আগের জায়গায় ফিরে যায়, সেই বলটাকে বলা হয় স্থিতিস্থাপক বল। এটাকে প্রত্যয়নী বলও বলা হয়। প্রত্যয়নী বল মানে কি, সে তার আগের জায়গায় প্রত্যয়ন করছে যে বলের ক্রিয়ায়, তাকে প্রত্যয়নী বল বলা হয়। এবং যদি খেয়াল করো, স্প্রিংকে টানলাম আমি এক বলের ক্রিয়ায় এদিকে, স্প্রিং যদি তার আগের জায়গায় ফিরে যেতে হয়, অর্থাৎ প্রত্যয়নী বল অ্যাক্টিভ হতে হয়, সেটা কিন্তু প্রয়োগকৃত বলের বিপরীত দিকে হবে। ঠিক আছে, তো প্রত্যয়নী বলটাকে আমি যদি এফ এস দিয়ে ডিনোট করি, তাহলে এফ এস এর ডিরেকশন হবে এফ যেদিকে তার উল্টা দিকে। ঠিক আছে, বা
সরণ যেদিকে ঘটে, সরণ ঘটলো কোন দিকে, বস্তু সরণ ঘটলো এই ডিরেকশনে, কিন্তু প্রত্যয়নী বলের ডিরেকশনটা হবে বস্তু সরণ, স্প্রিং এর সরণ ঘটলো ধরলাম আমরা রাইট ডিরেকশনে, বাট প্রত্যয়নী বল বা যে বলের কারণে স্প্রিং তার আগের জায়গায় ফিরে যাবে সেই বলটা কাজ করছে লেফট ডিরেকশনে। তাহলে এই হিসেবে বলতে পারি আমরা Fs is proportional to -x, অর্থাৎ সরণ এবং প্রত্যয়নী বল পরস্পরের বিপরীতমুখী। সরণ যেদিকে ক্রিয়া করছে, প্রত্যয়নী বল তার বিপরীত ডিরেকশনে ক্রিয়া করছে। এখানে দিক বোঝাতে মাইনাসটা ব্যবহার হচ্ছে। তাহলে Fs সমান আমরা প্রপোর্শনের সাইন উঠিয়ে দিলে -kx লিখতে পারি। এইখানে কে কে বলা হয় স্প্রিং ধ্রুবক। এই স্প্রিং ধ্রুবকের সংজ্ঞাটা খুবই ভালো করে মনে রাখবে এবং এর এককটাও খুব ভালো করে মনে রাখতে হবে। মূলত এখানে চিহ্নটা ব্যবহার করা হয়েছে কার জন্য, বিপরীত ডিরেকশন বোঝানোর জন্য। আর স্প্রিং ধ্রুবক সমান যদি লিখতে চাই তাহলে ইকুয়েশন কি দাঁড়াবে, কে সমান এফ বা Fs বা f ডিভাইডেড বাই x। তাহলে ইকুয়েশন অনুসারে স্প্রিং ধ্রুবকের সংজ্ঞা কি দাঁড়ায়, যে স্প্রিং এর এই x হচ্ছে সরণ অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি, স্প্রিং এর একক পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধির জন্য তার উপর যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে তাকেই বলা হয় ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক। ইকুয়েশন অনুসারে এর একক দাঁড়ায় নিউটন পার মিটার। ঠিক আছে, এটা হলো স্প্রিং ধ্রুবকের সংজ্ঞা। একক পরিমাণ সরণ ঘটাতে একটা স্প্রিং এ যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে তাকে ওই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক বলা হয়। এখন আমরা জানলাম যে ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স কাজ করে যে ডিরেকশনে, প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স সেটা কাজ করে অপোজিট ডিরেকশনে। এখন এই অপোজিট প্রত্যয়নী বলের প্রভাবকে কাটাতে হলে অর্থাৎ স্প্রিংটার সরণ ঘটাতে হলে আমাদের কি করতে হবে, এই প্রত্যয়নী বলের সমান পরিমাণ বল কিন্তু বাইরে থেকে প্রযুক্ত করতে হবে। অর্থাৎ এই F আর এই Fs সমান হবে কিন্তু ডিরেকশন অপোজিট হবে। F যেদিকে প্রয়োগ করব সেটা হবে Fs এর সমান পরিমাণ কিন্তু অপোজিট ডিরেকশনে। তাহলে আমরা লিখতে পারি F সমান -Fs, কারণ এই প্রত্যয়নী বলের প্রভাব কাটিয়ে স্প্রিংটার সরণ ঘটাতে হলে প্রত্যয়নী বল যা তার সমান কিন্তু বিপরীতমুখী একটা বল এখানে প্রয়োগ করতে হবে, অর্থাৎ F সমান -Fs। তাহলে Fs এর জন্য একটু আগে আমরা -kx লিখেছিলাম, সেই মানটা বসালে F সমান আমরা পাই kx। ঠিক আছে, এখন ধরলাম যে স্প্রিং এর আদি অবস্থান x পরিমাণ সরণ ঘটানোর সময় স্প্রিং এর আদি অবস্থান ছিল x1 আর শেষ অবস্থান হলো x2 পরিমাণ। তাহলে এখন এই x1 থেকে x2 অবস্থানে স্প্রিংটাকে নিয়ে আসতে আমার কিছুটা কাজ হয়েছে, সেই কাজের পরিমাণ যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখানে যেটা আমরা লিখতে পারি যে w সমান fx, তাহলে আবার আমরা যদি স্প্রিংটাকে ক্ষুদ্র পরিমাণ সরণ অবস্থানের পরিবর্তন ঘটাতে চাই সেক্ষেত্রে w সমান f ইন্টু dx। আর এটাকে যদি ইন্টিগ্রেট করি এই ইকুয়েশনটাকে, তাহলে পুরো স্প্রিং এর যে সরণ ঘটেছে তার জন্য কৃত কাজটাকে আমরা বের করতে পারবো। ঠিক আছে, তার জন্য লিমিটটা বসাবো x1 থেকে x2 এই লিমিটের মধ্যে। এখন f সমান আমরা লিখেছি kx dx, তাহলে লিমিট হচ্ছে x1 থেকে x2। আমি আবার বলছি ব্যাপারটা, ধরলাম যে স্প্রিং এর খুব ক্ষুদ্র পরিমাণ সরণ যদি ঘটাতে চাই সেক্ষেত্রে কৃত কাজ কি হবে, w সমান f dx। এখন আমি স্প্রিংটাকে x1 অবস্থান থেকে x2 এই পরিমাণ সরণ ঘটাতে চাই, তাহলে এত পরিমাণ সরণ ঘটাতে হলে মোট কাজ কি হবে, এই f dx ইকুয়েশনটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে মোট কাজ পেয়ে যাব। ঠিক আছে, কে তো একটা কনস্ট্যান্ট টার্ম, কেটাকে বাইরে নিয়ে আসলে x1 থেকে x2 যেটা থাকে x dx, এটাকে ইন্টিগ্রেট করবে, ইন্টিগ্রেশনের সূত্র ওই x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করবে তোমরা। অ্যাপ্লাই করলে আমরা যেটা পাবো এক্ষেত্রে দাঁড়াবে x টু দি পাওয়ার n, এখানে n সমান 1, তাহলে আমরা x টু দি পাওয়ার n এর সূত্র জানি x টু দি পাওয়ার n প্লাস 1, অর্থাৎ 1 প্লাস 1 x স্কোয়ার বাই 2, আর লিমিট হচ্ছে x1 থেকে x2। ঠিক আছে,
2টাকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে দাঁড়ায় k/2, আর নিচে ভিতরে থাকে x², x2 আপার লিমিট, x1 লোয়ার লিমিট। এবার আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট যদি বসাই তাহলে কি হয়, x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, x এর জায়গায় একবার x2 বসাচ্ছি, একবার x1 বসাচ্ছি, অর্থাৎ পাই হাফ কে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। এখন এইখানে আমি যদি ধরে নিই যে স্প্রিং এর আদি অবস্থানে অর্থাৎ x1 যেখানে ছিল আদি অবস্থানে সরণ 0 আর শেষ অবস্থানে গিয়ে সরণ হলো x পরিমাণ, ধরে নিলাম আদি অবস্থান ছিল 0 আর শেষ অবস্থান হলো x পরিমাণে, তাহলে এই ইকুয়েশনটা দাঁড়ায় হাফ কে এক্স স্কোয়ার মাইনাস 0, দ্যাট মিনস হাফ কে এক্স স্কোয়ার। একটু আগে যে বলেছি ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার, স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। স্প্রিং এর ক্ষেত্রে বলটা হচ্ছে স্থিতিস্থাপক বল, তার জন্য কৃত কাজ আমরা পাচ্ছি হাফ কে এক্স স্কোয়ার পরিমাণ। তাহলে ডাব্লিউ সমান যদি হাফ কে এক্স স্কোয়ার বলি স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ, হাফ একটা ফিক্সড টার্ম, কে একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেহেতু এটি স্প্রিং ধ্রুবক, তাহলে এই কনস্ট্যান্ট গুলোর পরিবর্তন আমরা লিখতে পারি ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। অর্থাৎ কি বলা যায়, আলটিমেটলি স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ সরণের বর্গের সমানুপাতিক। কাজ হবে সরণের বর্গের সমানুপাতিক স্থিতিস্থাপক বলের ক্ষেত্রে, কিন্তু এটা শুধুমাত্র স্থিতিস্থাপক বলের ক্ষেত্রে। তো স্থিতিস্থাপক বলের বিপরীতে সরণ যদি দ্বিগুণ বাড়াই আমরা, কাজ 4 গুণ হবে। সরণ 4 গুণ বাড়ালে কাজ কত গুণ হবে, 16 গুণ হবে। এরকম সম্পর্কটা মনে রাখবে, স্থিতিস্থাপক বলের বেলায় কাজ এবং সরণের সম্পর্কটা এরকম। এটা গেল স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। এরপর যদি আমরা অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ নির্ণয় করতে চাই, অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ সেটা কিরকম হবে? অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ মানে সেখানে অভিকর্ষজ ত্বরণের কারণে কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ হয় তার দ্বারা কৃত কাজ, যেমন সিঁড়ি দিয়ে আমরা নিচে নামি বা উপরে উঠি, সেই ব্যাপারটা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। একটা বস্তুকে ছেড়ে দিলাম উপর থেকে সেটা, কিংবা একটা বস্তুকে অভিকর্ষ বলের বিপরীতে উপরে নিতে গেলাম সেটাও অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। তো এই ধরনের ক্ষেত্রে যে ব্যাপারটা দাঁড়ায়, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজের ইকুয়েশন যদি আমরা বের করতে চাই, কাজ সমান আমরা জানি বল ইন্টু অভিকর্ষ বল দ্বারা কৃত কাজটা কিন্তু সাধারণত উপরের নিচে, অর্থাৎ ভূমি থেকে উপরে উঠানো বা উপর থেকে নিচে নামা, অর্থাৎ হাইটের সঙ্গে সম্পৃক্ত ব্যাপার। তাহলে সরণের পরিবর্তে এখানে আমরা হাইট ব্যবহার করব, ডাব্লিউ সমান h। এখন দুটি বস্তুর মধ্যে অভিকর্ষ বল বা মহাকর্ষ বল যদি আমরা নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমরা জানি কি, মহাকর্ষ সূত্রানুসারে আমরা জানি F সমান F ইজ প্রপোর্শনাল টু, দুটো অবজেক্ট যদি হয় m1 m2, এক্ষেত্রে একটা যদি পৃথিবী কনসিডার করি সেটা আবার অভিকর্ষ বল হয়ে যায়, এবং পৃথিবী কনসিডার করলে তার দূরত্বর জায়গায় যেটা আসে ব্যাসার্ধ আসে। এটা আমরা মহাকর্ষ সূত্রানুসারে জানি। এবং পৃথিবী আর যে কোনো একটা অবজেক্টের মধ্যে যদি এই বল ক্রিয়া করে সেক্ষেত্রে সূত্র দ্বারায় F ইজ প্রপোর্শনাল টু mm/r², যেখানে m হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এখন আমরা পৃথিবীকে কনসিডার করার কারণ কি? কারণ আমরা অভিকর্ষ বল বলছি। অভিকর্ষ বল মানে বুঝি পৃথিবীর সঙ্গে অন্য যে কোনো বস্তুর আকর্ষণ বল। তাহলে পৃথিবী তো থাকবেই, তার সঙ্গে অন্য একটা বস্তুকে নিয়ে আসবো। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে বস্তুটি কত উপরে উঠলো বা নিচে নামলো, এই ব্যাপারটা যেহেতু ইনভলভ, এখানে পৃথিবীর ব্যাসার্ধ কনসিডার করা হয়। এখান থেকে আমরা জানি F সমান মহাকর্ষীয় ধ্রুবক gmm ব্যবহার করে gmm/r²। তো এই ইকুয়েশনটা এখানে অ্যাপ্লাই করলে gmm/r² ইন্টু h, যেখানে gmm/r² এই পুরো টার্মটাই কিন্তু ধ্রুব রাশি।
জি এর মান ফিক্সড মান 6.673 ইন্টু 10^11। মহাকর্ষ ধ্রুবক, পৃথিবীর ভর একটা ফিক্সড মান 6 ইন্টু 10^24 কেজি। কোনো বস্তুর ভর একটা ফিক্সড মান, পৃথিবীর ব্যাসার্ধ একটা ফিক্সড মান। তাহলে এই পুরোটাকে ধ্রুবক হিসেবে কনসিডার করলে আমরা বলতে পারি ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু এইচ। অর্থাৎ এই ডাব্লিউ কি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ উচ্চতা বা সরণের সমানুপাতিক। আমরা স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ যেটা দেখলাম সরণের বর্গের সমানুপাতিক, অভিকর্ষীয় বলের বেলায় দেখছি কৃত কাজ উচ্চতা বা সরণের সরাসরি সমানুপাতিক। অর্থাৎ উচ্চতা দ্বিগুণ হলে কাজ দ্বিগুণ হবে, উচ্চতা 4 গুণ হলে কাজ 4 গুণ হবে। তো এই ব্যাপারগুলো একটু কম্পেয়ার করে পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে যে অভিকর্ষীয় বলের বেলায় কৃত কাজে সাথে সরণের সম্পর্ক কি হয়, স্থিতিস্থাপক বলের বেলায় সম্পর্ক কি হয়। তো এরকম আরও কিছু কাজ আমরা দেখার চেষ্টা করব আশা করি নেক্সট ক্লাসে। তোমরা যদি ইন অ্যাডভান্স কিছু পড়ে রাখো তাহলে বুঝতে বোঝার সুবিধা হয়। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটুকুই। তোমরা ভালো থেকো, পরের ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ সকলকে।